রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী ১২ই মার্চ ঘড়ির কাঁটা যখন ঠিক নির্দিষ্ট ঘরে পৌঁছাবে, বাংলাদেশের সংসদীয় ইতিহাসের সবচেয়ে বড় নীল নকশা কি উন্মোচিত হতে যাচ্ছে? যে আসনে বসে দেশের সর্বোচ্চ অভিভাবক ভাষণ দেবেন, সেই ভাষণ কি কেবলই কিছু শব্দের সংকলন, নাকি এক রক্তহিমদরা প্রহসন? সুপ্রিম কোর্টের করিডর থেকে শুরু করে রাজপথের আড্ডায় এখন একটাই গুঞ্জন, সেই দিন কি সংসদ কক্ষ থেকে গণ ওয়াকআউট হতে যাচ্ছে? ইতিহাসের এক অভূতপূর্ব বিস্ফোরণের অপেক্ষায় পুরো জাতি। কিন্তু পর্দার আড়ালে আসলে কোন মাস্টারমাইন্ড কলকাঠি নাড়ছেন? কেন বলা হচ্ছে ১২ই মার্চই হবে নতুন বাংলাদেশের দ্বিতীয় বিপ্লবের অগ্নিপরীক্ষা? এই রহস্যের জট খুলতে আজকের ইনডেপথ ডকুমেন্টারিটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের রাজনীতিতে ১২ই মার্চ তারিখটি এখন একটি সাধারণ ক্যালেন্ডারের পাতা নয়, বরং এক ভয়াবহ টান টান উত্তেজনার নাম। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, প্রথা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি সেখানে ভাষণ দেবেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী এবং জুলাই বিপ্লবের অন্যতম আইনি লড়াকু অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মুনির সম্প্রতি যে বিস্ফোরক মন্তব্যটি করেছেন, তাকে কেবল ব্যক্তিগত মত বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এটি মূলত জুলাইয়ের সেই রক্তহীন করা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ছাত্র জনতার জমাটবদ্ধ ক্ষোভের একটি আইনি ও রাজনৈতিক বহিঃপ্রকাশ। অ্যাডভোকেট মুনির অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শোনার কোনো প্রয়োজনই নেই। যখন তিনি ডায়াসে দাঁড়াবেন, তখন যেন সংসদ সদস্যরা আসন ত্যাগ করে বেরিয়ে যান বা ওয়াকআউট করেন। তার ভাষণ শেষ হলে তবেই যেন তারা পুনরায় অধিবেশনে যোগ দেন। এই বক্তব্যের গভীরতা অনেক। এটি কোনো সাধারণ প্রোটোকল ভাঙা নয়, এটি একটি রাষ্ট্রের সর্বোচ্চ পদধারীর নৈতিক ও সাংবিধানিক বৈধতাকে সরাসরি চ্যালেঞ্জ করা। এই রহস্য ঘনীভূত হচ্ছে তখন যখন জানা যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ইস্যুতে এক চুলও ছাড় না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কেন একজন রাষ্ট্রপতির বিরুদ্ধে এই নজিরবিহীন অবস্থান? এর পেছনে কি কেবলই আবেগ, নাকি বড় কোনো পর্দার আড়ালের ষড়যন্ত্র লুকিয়ে আছে? যে কোনো ইনভেস্টিগেটিভ বিশ্লেষণে আমাদের তাকাতে হয় শেকড়ের দিকে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অতীত এবং তার রাজনৈতিক পদচারণা এখন সচেতন নাগরিকদের আতশী কাচের নিচে। যে জুলাই মাসে শত শত কিশোর ও যুবক বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়েছে, সেই একই মাসের ইতিহাস কি আজ ধামাচাপা দেওয়া সম্ভব? ভাবুন তো একবার, জুলাইয়ের শহীদদের বীরত্ব গাথা যখন পাঠ করবেন এমন একজন ব্যক্তি, যিনি কিনা পতিত স্বৈরাচার শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন, তখন সেটি কি আত্মত্যাগের চরম অবমাননা নয়? জনশ্রুতি আছে এবং বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে শেখ হাসিনার সন্তুষ্টিই ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি। যে ব্যক্তি শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করাকে পরম সৌভাগ্য মনে করতেন, আজ পরিস্থিতির ফেরে সেই একই মুখে যখন বিপ্লবীদের গুণগান শোনা যাবে, তখন সচেতন মানুষের হিম হওয়ার অবস্থা তৈরি হয়। একে কেবল রাজনৈতিক দ্বিচারিতা বললে ভুল হবে, এটি মূলত শহীদদের পবিত্র রক্তের সাথে এক ধরনের নির্লজ্জ তামাশা। জনগণের প্রশ্ন, যিনি ফ্যাসিবাদকে সুরক্ষা দিয়েছেন, তিনি কিভাবে বিপ্লবের সপক্ষে কথা বলেন? তদন্তের জাল যদি আমরা আরও গভীরে বিস্তার করি, তবে বেরিয়ে আসবে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক ভয়াবহ চিত্র। দেশের ব্যাংকিং খাতের যে বিপর্যয় আমরা আজ দেখছি, সেখানে এই রাষ্ট্রপতির নীরব বা সরব ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠছে। বিশেষ করে ইসলামী ব্যাংক, যা ছিল দেশের আপামর ধর্মপ্রাণ মানুষের আস্থার প্রতীক এবং অর্থনীতির অন্যতম শক্তিশালী স্তম্ভ। অভিযোগ রয়েছে এবং অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে এস আলম গ্রুপের মতো রাঘব বোয়ালরা যখন এই ব্যাংকটিকে তিলে তিলে গিলে খাচ্ছিল, যখন হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করে দেওয়া হচ্ছিল, তখন নেপথ্য থেকে এই ধ্বংসযজ্ঞে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন স্বয়ং বর্তমান রাষ্ট্রপতি, যখন তিনি এই ব্যাংকের ডিরেক্টর পদে আসীন ছিলেন। যারা অর্থনীতির ঘাতক হিসেবে কাজ করেছেন, আজ তারাই কি সংসদ অধিবেশনে দাঁড়িয়ে দেশ গড়ার নীতিবাক্য শোনাবেন? অর্থনীতি ধ্বংসকারীরা যখন সংসদে দাঁড়িয়ে অর্থনীতি গড়ার গল্প বলবেন, তখন সংসদ সদস্যরা হাততালি দিয়ে তা শুনবেন? এমন দৃশ্য অন্তত বিপ্লবে অংশ নেওয়া ছাত্র জনতা মেনে নিতে প্রস্তুত নয়। এই পুরো পরিস্থিতির পেছনে কোন মাস্টারমাইন্ড কাজ করছে কিনা তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ মনে করছেন এটি পুরাতন ব্যবস্থার অবশিষ্টাংশদের পুনরায় প্রতিষ্ঠিত করার একটি নীল নকশা। ১২ই মার্চের অধিবেশনকে ঘিরে যে উত্তেজনা, তা আসলে বাংলাদেশের ক্ষমতা
ক্ষমতার ভারসাম্যের লড়াই। রাষ্ট্রপতির ভাষণ যদি সংসদ বর্জন করে তবে সেটি একটি সাংবিধানিক সংকট তৈরি করতে পারে, আর এই সংকটকে পুঁজি করে তৃতীয় কোনো পক্ষ কি আবার মাঠ গরম করতে চায়? জুলাইয়ের বিপ্লব পরবর্তী সময়ের রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে সেখানে বঙ্গভবনের পরিবর্তন অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই পরিবর্তন কি কেবল ব্যক্তির নাকি ব্যবস্থার? রাজনৈতিক দলগুলোর অবস্থান এখানে অত্যন্ত রহস্যময়। একদিকে আবেগের রাজনীতি, অন্যদিকে কৌশলী সমঝোতা, সব মিলিয়ে এক ভয়াবহ অনিশ্চয়তার মেঘ বাংলাদেশের আকাশে। ঘটনার প্রেক্ষাপট যেখানে গিয়ে ঠেকেছে তাতে 12ই মার্চ কেবল একটি সংসদীয় অধিবেশন নয়, বরং এটি হতে যাচ্ছে আদর্শিক যুদ্ধের ময়দান। একদিকে ক্ষমতার সমীকরণ, অন্যদিকে জুলাই বিপ্লবের চেতনা। এই অসম লড়াইয়ের শেষ পর্যন্ত জিতবে কে? কেন জামায়াত এই ইস্যুতে এতটা অনড়? এর পেছনে কি অন্য কোনো হিসাব রয়েছে? এই পর্দার আড়ালের ষড়যন্ত্র এবং ভূ-রাজনৈতিক খেলাগুলোর ইনডেপথ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। রাজনীতিতে প্রতীকের গুরুত্ব অপরিসীম। দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তির অবস্থান এখানে মেরু প্রদেশীয়। বিএনপি হয়তো বর্তমানে কিছুটা নমনীয় বা কৌশলী রাজনীতি বেছে নিয়েছে। এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাম্প্রতিক সময়ে বিএনপির প্রতি কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছেন। ভোটের আগে পরে তিনি বিএনপির জন্য কিছু রাজনৈতিক সার্ভিস দিয়েছেন বলে শোনা যায়। কখনো বাংলাদেশ জিন্দাবাদ বলা, কখনো তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে স্যালিউট দেওয়া, কিংবা শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিয়ে আওয়ামী লীগের বয়ানের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এসবের মাধ্যমে তিনি বিএনপির নীতি নির্ধারকদের মধ্যে একটি সূক্ষ্ম কৃতজ্ঞতাবোধ বা স্বস্তির জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন। হয়তো এই কারণেই বিএনপি তাকে আগামী কিছু সময় পর্যন্ত টিকিয়ে রাখতে আগ্রহী। কিন্তু অ্যাডভোকেট শিশির মনিরের কঠোর সুর এবং জামায়াতে ইসলামীর বর্তমান অবস্থান বলে দিচ্ছে তারা কোনো ধরনের আপোষের পথে হাঁটবে না। জামায়াত প্রমাণ করতে চায় যে তারা শহীদদের রক্তের সাথে বেইমানি করবে না এবং কোনো ফ্যাসিবাদী দোসরকে তারা 1 ইঞ্চিও জায়গা ছাড় দেবে না। 12ই মার্চের অধিবেশনে জামায়াতের সংসদ সদস্যরা কেবল ওয়াকআউট করেই শান্ত হবেন না, বরং তারা টেবিল চাপড়ে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করবেন এবং সংসদকে উত্তপ্ত করে তুলবেন। এটি একটি জোরালো পলিটিক্যাল স্টেটমেন্ট, যেখানে পরিষ্কার হবে যে জুলাইয়ের বিপ্লব এখনও অসমাপ্ত। সংসদীয় রাজনীতিতে ক্ষমতার ভাগাভাগি এক চিরন্তন খেলা। গুঞ্জন ছিল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী হয়তো ডেপুটি স্পিকারের পদটি পেতে যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য সালাউদ্দিন আহমেদ যখন বিষয়টি পুনরায় সামনে আনলেন, তখন অনেকেই ভেবেছিলেন রাজনৈতিক একটি সমঝোতা হয়তো হয়ে গেল। কিন্তু না, ক্ষমতার এই মোহে পা পিছলে পড়তে রাজি নয় জামায়াতে ইসলামী। তারা অত্যন্ত সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের মতো লোভনীয় পদটি তারা গ্রহণ করছে না। কেন এই প্রত্যাখ্যান? এর উত্তর লুকিয়ে আছে জুলাই জাতীয় সনদের মধ্যে। এই সনদ কেবল একটি কাগজ নয়, এটি হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এক পবিত্র আমানত। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিমের কথাই সেই ক্ষোভ এবং আদর্শিক দৃঢ়তা ফুটে উঠেছে। তিনি যা বলেছেন তা তলিয়ে দেখলে বোঝা যায় বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির সাথে বিরোধী দল জামায়াতের কাঠামোগত সংস্কার নিয়ে ঠিক কতটা দূরত্ব তৈরি হয়েছে। জামায়াত মনে করছে বিএনপি সরকার জুলাই সনদ কার্যকরের ক্ষেত্রে এখনও পর্যন্ত দৃশ্যমান এবং কার্যকর কোনো পদক্ষেপই নেয়নি। তাদের কাছে মনে হচ্ছে বিএনপি সরকার এখন গণভোটের সেই রায় বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের ছল চাতুর্যী বা চাণক্য নীতির আশ্রয় নিচ্ছে। সবচেয়ে বিস্ফোরক যে অভিযোগটি জামায়াতের পক্ষ থেকে করা হয়েছে তা হল আদালতের ঘাড়ের বন্দুক রেখে গণভোটের রায় বানচাল করার চেষ্টা। এটি গণতন্ত্রকামী মানুষের জন্য এক হিম হওয়ার অবস্থা। জামায়াত স্পষ্ট বার্তা দিচ্ছে যে সনদে তারা নিজেরা স্বাক্ষর করেছে, যে সংস্কারের জন্য মানুষ হ্যাঁ ভোট দিয়ে রায় দিয়েছে, সেই জন আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো পদবি তাদের টলাতে পারবে না। তারা শুধু সংসদে বসে হ্যাঁ জয়যুক্ত বলার পুতুল বিরোধী দল হতে চায় না। তারা চায় জুলাই সনদে থাকা প্রতিটি সংস্কার প্রস্তাবের পরিষ্কার রূপরেখা, নচেত জাতির মনে যে প্রশ্ন থেকে যাবে সেই প্রশ্নের দায়ভার জামায়াত নিতে রাজি নয়। অ্যাডভোকেট শিশির মনিরের প্রস্তাবিত ওয়াকআউট বা জামায়াতের পদত্যাগের দাবি কেবল সংসদের ভেতরকার বিষয় নয়, এটি সারা দেশের প্রতিটি ঘরে ঘরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। মানুষ চায় স্বচ্ছতা, মানুষ চায় বিচার।
অর্থনীতির লুটপাটকারী এবং জুলাই হত্যাকাণ্ডের মদতদাতাদের বিচার না হওয়া পর্যন্ত এই ক্ষোভ প্রশমিত হবে না। সংসদ যদি এই দাবিগুলো উপেক্ষা করে কেবল আনুষ্ঠানিকতায় মেতে ওঠে, তবে রাজপথ আবার উত্তপ্ত হয়ে ওঠার ভয়াবহ সম্ভাবনা রয়েছে। 12ই মার্চের সেই মাহেন্দ্র কণে কি শেষ পর্যন্ত বঙ্গভবনের মনোনীত ভাষণের জয় হবে, নাকি জনতার কণ্ঠস্বর সংসদের দেওয়াল কাঁপিয়ে নতুন কোনো পরিবর্তনের গান গাইবে?